বিদ্যুৎ আমাদের চারপাশের প্রায় সবকিছুই তো এর উপর নির্ভরশীল, তাই না? তো চলুন আজকে বিদ্যুতের একটা খুব সাধারণ কিন্তু দারুণ ব্যাপার নিয়ে কথা বলা যাক। এটা তো আমরা সবাই জানি, তাই না, যে খোলা তারে হাত দিলে একটা সাংঘাতিক ব্যাপার ঘটতে পারে, কিন্তু তারের ওপরের প্লাস্টিকের কভারটা ধরলে কিচ্ছু হয় না। কিন্তু কেন কেন এই তফাৎ? এই সহজ দেখতে প্রশ্নটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ফিজিক্সের একটা মজার রহস্য। আর এই রহস্যের সমাধানটা আসলে নির্ভর করে কোন জিনিসটা বিদ্যুৎকে নিজের মধ্যে দিয়ে যেতে দেয় আর কোনটা দেয় না তার ওপর। সব পদার্থ কিন্তু বিদ্যুৎকে একইভাবে পাত্তা দেয় না। একদম ঠিক। কোনো জিনিসের মধ্যে দিয়ে বিদ্যুৎ কতটা সহজে চলাচল করতে পারে সেটার উপর ভিত্তি করেই আমরা পদার্থকে কয়েকটা আলাদা ভাগে ভাগ করে ফেলি। আর এটাই আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট। তো বিজ্ঞানীরা পদার্থকে মূলত যে ক্যাটাগরিগুলোতে ভাগ করেন, চলুন সেগুলো এবার একটু খুঁটিয়ে দেখা যাক। আচ্ছা, এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, জিনিসপত্রকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। প্রথমটা হলো পরিবাহী বা কন্ডাক্টর, মানে যাদের মধ্যে দিয়ে কারেন্ট খুব সহজে চলে যেতে পারে। যেমন ধরুন রূপো, তামা, সোনা, এই সবই হলো দারুণ কন্ডাক্টর। দ্বিতীয়টা হলো অন্তরক বা ইনসুলেটর। এরা ঠিক উল্টো, বিদ্যুৎকে একদম আটকে দেয়, যেতেই দেয় না। যেমন কাঁচ, রবার বা ওই যে তারের ওপরে প্লাস্টিকটা। আর 3 নম্বরটা হলো এই দুটোর মাঝামাঝি, মানে কুপরিবাহী, যেমন কাঠ বা কাগজ। এরা সাধারণত বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু কিছু বিশেষ অবস্থায় অল্প স্বল্প করতে পারে। কিন্তু প্রশ্নটা হলো, কেন কিছু পদার্থ বিদ্যুৎকে যেতে দেয় আর কিছু দেয় না? এই যে তফাৎ, এর আসল কারণটা কিন্তু লুকিয়ে আছে একেবারে পরমাণুর ভেতরে। এর কারণটা বুঝতে হলে আমাদের মুক্ত ইলেকট্রন জিনিসটা কি তা জানতে হবে। আসলে পরমাণুর সবচেয়ে বাইরের দিকে কিছু ইলেকট্রন থাকে, যারা নিউক্লিয়াসের টানটা খুব একটা জোরালোভাবে অনুভব করে না। ফলে এরা বেশ স্বাধীনভাবে পদার্থের ভেতরে এদিক ওদিক ঘুরে বেড়াতে পারে। আর এই স্লাইডটা দেখুন, পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। পরিবাহী পদার্থের ভেতরে এই মুক্ত ইলেকট্রনগুলো যেন একটা সাগরের মতো ভেসে বেড়াচ্ছে, তাই এরা খুব সহজেই চার্জকে এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে নিয়ে যেতে পারে। অন্যদিকে অন্তরক পদার্থে ইলেকট্রনগুলো নিজের পরমাণুর সাথে একেবারে শক্ত করে আটকে থাকে। যেহেতু কোনো ফ্রি ইলেকট্রন নেই, তাই চার্জও এগোতে পারে না। ব্যাস, এটাই হলো আসল খেলা। আমরা তো জানি যে ঘষাঘষি করে জিনিসপত্রের চার্জ তৈরি করা যায়, কিন্তু আরও একটা উপায় আছে। কোনো বস্তুকে শুধু টাচ করিয়েও কিন্তু চার্জ দেওয়া সম্ভব। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। এই যে পুরো ব্যাপারটা ঘটল, একেই বলে পরিবহনের মাধ্যমে আহিতকরণ। দেখুন, প্রথমে শোলা বলটায় কোনো চার্জ ছিল না। যেই না চার্জড কার্যদণ্ডটা দিয়ে ওকে ছোঁয়া হলো, অমনি দণ্ডের কিছুটা চার্জ বলের গায়ে চলে এলো। আর আমরা তো জানি একই রকম চার্জ একে অপরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, তাই না? ঠিক এই কারণেই চার্জ পেয়েই বলটা দণ্ড থেকে দূরে ছিটকে গেল। দারুণ ব্যাপার। এখানে ছোট্ট একটা যন্ত্রের কথা বলে রাখি, নাম আধান পরীক্ষক। যখন কোনো বড় চার্জড জিনিস থেকে সামান্য একটু চার্জ নিয়ে পরীক্ষা করার দরকার হয়, তখন এই যন্ত্রটা ব্যবহার করা হয়। এটা দিয়ে ওই বড় বস্তু থেকে অল্প পরিমাণ চার্জ সংগ্রহ করে ল্যাবে টেস্ট করা হয়। চলুন এবার তাহলে দেখি আমাদের রোজকার জীবনে এই পরিবাহী আর অন্তরকের ধারণাগুলো ঠিক কতটা কাজে লাগে। এই উদাহরণগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। দেখুন, রাস্তার বিদ্যুতের খুঁটিগুলো তো ধাতুর তৈরি, তারগুলোও পরিবাহী। তাই তারগুলোকে সরাসরি খুঁটিতে লাগালে তো মারাত্মক দুর্ঘটনা ঘটবে। এই জন্যই পোর্সেলিনের মতো অন্তরক ব্যবহার করা হয়। আবার দেখুন, উড়োজাহাজের টায়ার। সাধারণত রবার তো অন্তরক, কিন্তু প্লেনের টায়ারকে ইচ্ছে করে পরিবাহী বানানো হয়। কেন? যাতে ল্যান্ড করার সময় ঘর্ষণে যে অম্চ পরিমাণ স্থিরবিদ্যুৎ তৈরি হয়, সেটা সাথে সাথে মাটিতে চলে যেতে পারে আর আগুন লাগার ঝুঁকি না থাকে। আর হ্যাঁ, বর্ষাকালে বা স্যাঁতস্যাঁতে দিনে স্থিরবিদ্যুতের পরীক্ষাগুলো ভালো ফল দেয় না, কারণ ভেজা বাতাস নিজেই পরিবাহী হয়ে ওঠে আর চার্জকে নষ্ট করে দেয়। তাহলে আমরা পরিবাহী, অন্তরক আর কিভাবে স্পর্শের মাধ্যমে চার্জ দেওয়া নেওয়া হয় তার পিছনে বিজ্ঞানটা বুঝলাম। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে, তাই না? এই যে অদৃশ্য চার্জ বা আধানের কথা আমরা বলছি, একে কি দেখার বা মাপার কোনো উপায় আছে? এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা আসছি আমাদের পরের পর্বে।